নমস্কার। গল্পকথকৃতি চ্যানেলের আজকের নিবেদন অচ্ছেদ্য বন্ধন উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। ঘটনাটা ঘটল দেওয়ালির রাত্রে। দীনবন্ধু তখন দুর্গাপুরে নেই। যাবার আগে তিনি বলে গিয়েছিলেন, দিনকাল খারাপ, সাবধানে থাকিস। ইব্রাহিমদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। শ্যামলের কাছ থেকে ইব্রাহিমের সুপরামর্শের কথাও তিনি শুনেছিলেন, তাতেই এই সাবধানবাণী। দেওয়ালির রাত্রে দুর্গাপুরে একটা গানের জলসা হলো। কলকাতা থেকে নামকরা গাইয়েরা আসবেন। উদ্যোক্তারা অনুরোধ জানিয়ে গেলেন অরুন্ধতীকে একটা উদ্বোধনী সঙ্গীত গাইতে হবে। দীনবন্ধু অনুপস্থিত। মিসেস জানাই অনুমতি দিলেন। শ্যামলকে বিশেষ করে বলে দিলেন সন্ধ্যা রাত্রেই ফিরে আসতে, উদ্বোধনী সঙ্গীত শেষ হলেই। কিন্তু অরু সে কথা মানবে কেন? কলকাতার স্বনামধন্য গাইয়েরা ওর পর গাইবেন। নদাকে সে বললে, আমি কিন্তু রাত 10টার মধ্যে ফিরব না নদা। হেমন্ত আর কণিকার গান শেষ না হলে। আমি সেসব জানি না। দিদি সময়সীমা বেঁধে দিয়েছে রাত 10টা। ইস, দিদির হুকুম মতো চিরটাকাল চলেছ যেন। শোন, দিনুদা নেই, এখন দিদির কথাই মানতে হবে। না, তুমি যার হুকুমে চলবে তার নাম শ্রীমতী অরুন্ধতী, বুঝলে? বটে, আর মাঝরাতে যদি ছিনতাই পার্টি গাড়ি আটক করে? গত সপ্তাহে শুনেছ তো? সেসব আমি জানি না। হেমন্ত আর কণিকার গান শেষ না হলে আমি কিছুতেই ফিরব না, এই সাফ বলে দিলাম। অগত্যা তাই। অরুর হুকুম কোনোদিনই অমান্য করেনি। তবে দিনকাল খারাপ, জামাইবাবুর বারণটাও মনে আছে। পাঞ্জাবির ডান পকেটে যন্তরটা নিতে সে ভোলেনি তাই। অরুর সাজ পোশাকের কী ঘটা! কাঞ্জিভারম শাড়ি, ম্যাচ করা ব্লাউজ, খোঁপায় বেলকুড়ির মালা। ফুলের মালাটা নদাকেই কিনে আনতে হয়েছিল বিকেলে। গায়ে গহনা অবশ্য যৎসামান্য, সবই ইমিটেশন। ছিনতাই পার্টির কল্যাণে দুর্গাপুরের কোনো মেয়েই সে সময় সোনার গয়না গায়ে দুর্গাপুরের পথে বার হয় না। রাত বিরেতে তো নয়ই। শ্যামলের পোশাকও জলসার উপযুক্ত। কোঁচানো ধুতি, আদির পাঞ্জাবি, শাল আর পায়ে চপ্পল। হেমন্ত কণিকার গান শেষ হতে রাত 11টা বেজে গেল। আরও অনেক শিল্পী তখনও বাকি। কিন্তু অরুর আর দেরি করতে সাহস হলো না। মামি তাহলে আর কোনোদিন কোথাও যেতে দেবে না। জলসা থেকে যখন রওনা হলো রাত তখন 11:15। এবার শীতটা একটু আগামী পড়েছে। অরুর গায়ে কোনো গরম জামা নেই, তাতে সাজের বাহারটা ঢাকা পড়ে যায়। শ্যামল বলল, তুই আমার শালটা জড়িয়ে বস। অরু রাজি হলো না, বললে, দরকার হবে না, আমি দুদিকের কাজ উঠিয়ে দিচ্ছি। তোকেই বরং একটা পাল্লা খোলা রাখতে হবে ড্রাইভিং সিগন্যাল দিতে। শালটা তোর কাছেই থাক। শ্যামল আর কথা বাড়ায়নি। অরু বসল পিছনের সিটে, বরাবরই তাই বসে যখন শ্যামল তাকে নিয়ে কোথাও যায়। অরুর পাশে রাখা আছে ডুগি তবলা বায়া, আর কোলের উপর তানপুরার মাথাটা। তির্যক ভঙ্গিতে তার বাকি অঙ্গ চলে গেছে ড্রাইভার সিটের পাশ দিয়ে। এইভাবেই ওরা বরাবর যাতায়াত করে। অমাবস্যার রাত, এক আকাশ তারা, এখানে ওখানে আলোর রোশনাই। এখন রাত বেড়েছে, তবু দূরে দূরে দেখা যাচ্ছে আকাশচুম্বী হাউই উঠে যাচ্ছে আকাশে। তারার ফুল ছড়িয়ে পড়ছে অন্ধকারের মধ্যে। অনেক বাড়িতেই সন্ধ্যা রাতে জ্বালা হয়েছিল দীপাবলির মালা। এখন তার অধিকাংশই নির্বাপিত। 2-4টি পিদিম এখনও দপদপ করছে। ফাঁকা রাস্তা, তাই শ্যামল স্পিডটা বাড়িয়ে দিল। দক্ষ ড্রাইভার সে। দীনবন্ধু জানার এই অ্যাম্বাসেডর নিয়ে সে লম্বা লম্বা ক্ষেপ মেরেছে। জিটি রোডে এত রাত্রেও প্রচুর গাড়ি, অধিকাংশই ট্রাক। প্রকাণ্ড বোঝা পিঠে নিয়ে কেউ আসছে ইউপি থেকে, কেউ পাঞ্জাব। বেনাচিতির মোড়ে জিটি রোড ছেড়ে শহর দুর্গাপুরে ঢুকল। এবার রাস্তা একেবারে ফাঁকা। জলসা এখনও ভাঙেনি, না হলে হয়তো এই পথেও দেখা যেত কিছু চক্রযান। একটা বাঁকের মুখে ডান দিকে মোড় নিয়েই শ্যামল আচমকা ব্রেক কষল। ঘ্যাঁচ করে দাঁড়িয়ে পড়ল গাড়িটা। অরুর একটু ঢুলুনি মতো এসেছিল, সে প্রস্তুত ছিল না আদেও। সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল। তানপুরাটা। শ্যামলের দোষ নেই, নিতান্তই নিরুপায় হয়ে এইভাবে ব্রেক কষতে হয়েছে তাকে। সামনে পথের উপর
এরোএরি করে পাতা রয়েছে একটা শাল বল্লা। গাড়িটা গতিহীন হতেই শ্যামল পিছন ফিরে বললে, কি হলো, চোট লাগলো নাকি? না, কিন্তু তানপুরাটা। কথাটা অরুর শেষ হলো না। শ্যামলের দিকে তাকাতে গিয়ে উইন্ডস্ক্রিনের ওপাশে যেন ভূত দেখছে। শ্যামল সামনে ফেরে দেখে গাড়িটার সামনে শালবল্লার ওপাশে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে এক সার ছায়ামূর্তি। 4-5 জন। তাদের পরনে চোঙা প্যান্ট অথবা জিন্স, হাতে নানান জাতের অস্ত্র, লাঠি, টাঙি, হেঁসো, বল্লম। হেডলাইটের আলোয় ধাতব অস্ত্রগুলো চকচক করছে। মুহূর্তে পরিস্থিতিটা বুঝে নেয়, ছিনতাই পার্টি। শালবল্লাটা ওরাই পেতে রেখে শিকারের অপেক্ষায় ওত পেতেছিল এতক্ষণ। শ্যামল অত্যন্ত দ্রুতগতিতে ব্যাক গিয়ারটা টেনে দেয়, অ্যাক্সিলেটরের ওপর হুমড়ি খেয়ে পড়ে। প্রচণ্ড বেগে ঘুরল পিছনের চাকা দুটো। সামনের দুটি চাকায় তার অনুরণন জাগল না। ছিনতাই পার্টির ব্যবস্থাপনা নিখুঁত। গাড়িটা নিশ্চল হতেই পেছনের দুটি চাকার তলায় ওরা ঠেসে দিয়েছে ভারী পাথর বা থান ইট। সে বাধা অতিক্রম করে গাড়ি পিছু হটল না। ঠিক তখনই ডান কাঁধে তীক্ষ্ণ একটা আঘাত। শ্যামল ডাইনে ফিরল, সেদিকে হেডলাইটের আলো পড়েনি। জালনা ঘেঁষে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, তার একখানা হাত চলে এসেছে খোলা জানলা দিয়ে গাড়ির ভিতরে। সে হাতে চকচকে একটা ধারালো ছোঁড়া, যার আঘাতে ওর ডান কাঁধে একটা সামান্য ক্ষতচিহ্ন হয়েছে। পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। অন্ধকারে লোকটাকে চেনার উপায় নেই, শুধু মনে হলো ওর মাথায় একটা কমফোর্টার জড়ানো আছে। চোখে গগলস আর মুখে চাপদারি। লোকটা সাবধানে তার হাতটা নামিয়ে আনে। ছোড়ার তীক্ষ্ণাগ্র ভাগ শ্যামলের কণ্ঠ স্পর্শ করল। লোকটা হিসহিসে গলায় বলল, হেডলাইট অফ করে দে। শ্যামল বিনা বাক্য ব্যয়ে আদেশ তামিল করল। নিরন্ধ্র তমিশ্রায় চরাচর অবলুপ্ত হয়ে গেল। স্টার্ট বন্ধ কর, কিবোর্ড থেকে চাবিটা বার করে নে। অন্ধকারে এই আদেশ দুটো পালন করল শ্যামল। তার উপায়ান্তর ছিল না। একটু নাড়াচাড়া করতে গেলেই ছোড়াটা ওর গলগণ্ডে লাগছে। মা হাতে জ্বলে উঠল একটা জোরালো টর্চ। বোধ করি স্বচক্ষে দেখে নিতে চাইল তার আদেশ পালিত হয়েছে কিনা। এখন গাড়ির ভিতরে জোরালো আলো, বাইরে ঘনান্ধকার। ব্যাকভিউ আয়নায় শ্যামল দেখতে পেল ভয়ে অরু একেবারে সাদা হয়ে গেছে। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, কিন্তু সে জ্ঞান হারায়নি। তার কোলে তানপুরার ভাঙা খোলটা। আরও নজর হলো দুপাশ থেকে দুটি ছায়ামূর্তি পিছনের দরজা দুটো খুলবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভাগ্যক্রমে দুটোই ভিতর থেকে লক করা, আর কাচের পাল্লা দুটো ওঠানো আছে। শ্যামল ছোড়া হাতে লোকটাকে বললে, কি চাও তোমরা? টাকা কড়ি কিছু নেই আমাদের কাছে। লোকটা বললে, এটা কি সোনার? এটা বলতে শ্যামলের পাঞ্জাবিতে আটকানো বোতামটা। সেটাকে চিহ্নিত করতে লোকটা আলতো করে একটা খোঁচা মারল শ্যামলের বুকে, দ্বিতীয় ও তৃতীয় পঞ্জরাস্থির মাঝখানে। গেঞ্জি ভেদ করে সাদা পাঞ্জাবিতে ফুটে উঠল বিন্দু বিন্দু রক্তের ছোপ। যন্ত্রণাটা সহ্য করে শ্যামল বললে, না, রোল্ড গোল্ডের। তোর মানি ব্যাগে রেস্ত কত আছে? জানি না, 20-30 টাকা থাকতে পারে। তাতে আছে আমার আইডেন্টিফিকেশন কার্ড। আমি একজন পুলিশ অফিসার। সাব ইন্সপেক্টরকে অফিসার বলে না রে শালাবাবু। শালাবাবু? এরা তাহলে ইব্রাহিমের মাস্তান পার্টি। শ্যামল দ্রুত চারিদিকে চোখ বুলিয়ে নিল। অন্ধকারে কাউকে ভালো করে চেনা যাচ্ছে না, কিন্তু না, ইব্রাহিম বোধহয় এই দলে নেই। পিছনের যে ছেলে দুটো পাল্লা খুলতে পারছে না, তাদের মধ্যে একজন বললে, ওস্তাদ, ডালাটা ভিতর থেকে লক করা। আই সি। এই সুয়ার কা বাচ্চা, ওই ছুরকিকে বল দরজাটা খুলে দিতে। সজ্ঞানে নয়, যেন রিফ্লেক্স অ্যাকশনে শ্যামল বললে, না। লোকটা এবার আর খোঁচা মারল না, আচমকাই হেসে উঠল, বললে, না কি রে? হ্যাঁ, মাল করি কিছু নেই বলছিস, ছুরকিটাকেও নামিয়ে দিবি না?
তাহলে চলবে কেন? জান দিবি? শ্যামল জবাব দিল না। লোকটাই বলল, তোকে জানে মেরে দেবার পর তো ছুরকিটাকে নামিয়ে নিয়ে যাবো রে শালাবাবু। রুগবে কে তোর ভূত? চরমতম বিপদে পড়েও বুদ্ধি ভ্রংশ হয়নি শ্যামলের। এখন কালহরণের পথেই একমাত্র মুক্তির সম্ভাবনা। কথা কাটাকাটি করতে করতে যদি কিছুটা সময় যায় আর তার ভিতর যদি আরেকখানা গাড়ি এসে পড়ে, তাহলে পরিস্থিতিটা বদলে যেতে পারে। তাই বললে, বোতামটা রোল্ড গোল্ডের, কিন্তু আমার হাতের ঘড়িটা দামি। টি-শর্ট এটা দিয়ে দিচ্ছি, আমাদের ছেড়ে দাও। ওস্তাদ টোপটা খেলো, বললে, তাই দে তাহলে। শ্যামল মণিবন্ধ থেকে হাতঘড়িটা খুলে ওর ডান হাতে দিতে চাইল। লোকটা খালিফা, ডান হাতে ওর ছোড়া, তাই বাঁ হাত বাড়িয়ে ঘড়িটা নিল। লোকটা কথা বলছে, পিছনের অন্যান্য সঙ্গীকেও নির্দেশ দিচ্ছে, কিন্তু শ্যামলের চোখে চোখ রেখে। আর তার মুষ্টিবদ্ধ ডান হাতখানা সব সময় উদ্যত রেখেছে। ছোড়ার ডগাটা সর্বসময় ওর কণ্ঠনালী থেকে 2 আঙুল তফাতে। শ্যামলের ডান পকেটে আছে মারণাস্ত্রটা, কিন্তু সেদিকে হাত নড়াবার কোনো সুযোগ নেই। তাছাড়া দলে ওরা 7-8 জন, খুব সম্ভবত ওদের কাছেও আছে কিছু আগ্নেয়াস্ত্র, কিন্তু ওই ছোকরির গায়ে যে গহনাগুলো, সেগুলো কি সোনার? আমি জানি না, ওকে জিজ্ঞাসা করে দেখো। পিছনের ছেলেটা বললে, আরে এসব খেজুরে আলাপে সময় নষ্ট করছো কেন ওস্তাদ? হারাম জাদাটাকে বলো ওর বোনটাকে নামিয়ে দিতে, আমরা নিজেরাই দেখে নেব ঝুটো কি সাচ্চা। বোনটাকে? তার মানে ওরা শুধু শ্যামলকে নয়, অরুকেও চেনে। ওদেরই ধরবে বলে এভাবে ফাঁদ পেতে বসেছিল এতক্ষণ। এটা নিছক ছিনতাই নয়, ইব্রাহিমের প্রতিশোধ। শ্যামলকে হত্যা করে অরুন্ধতীকে অপহরণের পরিকল্পনাই ওদের চূড়ান্ত লক্ষ্য। কিন্তু তাহলে ছুরিটা বিদ্ধ করছে না কেন ওর গলায়? একটাই উত্তর হতে পারে এই প্রশ্নের। জিন্দা শ্যামলের চোখের সামনে তার বোনকে বেইজ্জত করতে চায় বোধহয়, বিবস্ত্রা করতে চায়। না হলে শুধু হত্যাকাণ্ডে ওদের পৈশাচিক উল্লাসটা তৃপ্ত হবে না। শ্যামল বললে, তোমাদের মধ্যে ইব্রাহিম কার নাম? কেন রে, জান ভিক মাংবি তার কাছে? এই মর্মান্তিক মুহূর্তে শ্যামলের মনে পড়ে গেল শরদিন্দুর লেখা একটা অনবদ্য কাহিনী, রক্ত সন্ধ্যা। মির্জা দাউদের প্রস্তাব মেনে নিয়েছিল দা গামা। স্ত্রী কন্যাকে হারমাদের হাতে সমর্পণ করার পরিবর্তে মির্জা দাউদ তাল তাল সোনা দিতে চেয়েছিল বোম্বেটেটাকে। দা গামা রাজি হয়েছিল, কিন্তু এই লোকটা হবে না। ওস্তাদ এবার বললে, পিছনের পাল্লাটা খুলে দে, ছুকরিটাকে নেমে আসতে বল। শোনো, তোমাকে তখন মিছে কথা বলেছিলাম। আমার মানি ব্যাগে 100 টাকা আছে। ঘড়িটা দিয়েছি, টাকাটাও দিচ্ছি, আমাদের ছেড়ে দাও। এবারেও টোপটা খেলো এই ওস্তাদ নামের লোকটা, বললে, তো দে, সময় নষ্ট করছিস কেন? কিন্তু টাকাটা নিয়ে আমাদের ছেড়ে দেবে তো? আগে গুনে দেখি মালকড়ি কি আছে। শ্যামল তার ডান হাতটা ঢুকিয়ে দিল পাঞ্জাবির পকেটে। লোকটা ওর চোখে চোখ রেখে অপেক্ষা করছে। শ্যামল এমন ভঙ্গি করল যাতে মনে হলো মানিব্যাগটা ওর পকেটে আটকে গেছে। একটু টানাটানি করে পকেটটা উঁচু করে তার ভিতর থেকেই টেনে দিল ট্রিগারটা। অব্যর্থ লক্ষ্য। গুলিটা লেগেছে ঝুঁকে থাকা লোকটার চিবুকের নিচে। ব্রহ্মরন্ধ্র ভেদ করেই শুধু নয়, গাড়ির ছাদ ফুটো করে বেরিয়ে গেল সীসার গোলকটা। ওর বাঁ হাতের জ্বলন্ত টর্চটা লুটিয়ে পড়ল শ্যামলের কোলে, কিন্তু মুষ্টিবদ্ধ ডান হাতের ছোড়াটা খুলল না আদেও। লোকটা উল্টে পড়ল রাস্তায়। প্রচণ্ড শব্দে আর ওস্তাদের উল্টে পড়ার শব্দে খণ্ড মুহূর্তের বিহবলতা। সবার আগে সম্বিত ফিরে পেল যে লোকটা উঠে বসেছিল বনেটের ওপর। তার হাতে একটা টাঙ্গি, সেটা দিয়ে এসে প্রচণ্ড আঘাত করল উইন্ডস্ক্রিনে। ঝনঝনিয়ে ভেঙে পড়ল কাচের টুকরো। সেই ফোকর দিয়ে শ্যামল দ্বিতীয়বার ফায়ার করল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। লোকটা গড়িয়ে পড়ল মাটিতে। ঠিক তৎক্ষণাৎ তৃতীয় একটা ফায়ারিং, কিন্তু ওটা শ্যামলের রিভলভার থেকে নয়। বাম বাহুমূলে একটা প্রচণ্ড আঘাত পেয়েছে সে। ঘাড় ঘুরিয়ে দেখল
যে লোকটা পিছনের দরজা খুলবার চেষ্টা করছিল তার হাতে একটা আগ্নেয়াস্ত্র, তা থেকে তখনও ধোঁয়া বের হচ্ছে। শ্যামল তৃতীয়বার ফায়ার করল। এই লোকটাও মাটিতে লুটিয়ে পড়ল। রক্ত ঝরা বাঁ হাতে শ্যামল অরুকে ঠেসে ধরল সিটের নিচে। অরু বুঝল, পায়ের কাছে শুয়ে পড়ল। শ্যামল হেডলাইটটা জ্বেলে দিল। দেখল তিনটে লোককে মাটি নিতে দেখে বাদবাকিরা রুদ্ধশ্বাসে ছুটে পালাচ্ছে। বোধ করি ওদের কারোর কাছে আগ্নেয়াস্ত্র নেই। শ্যামল মিনিটখানেক অপেক্ষা করল। না, কোথাও কোনো সাড়া শব্দ নেই। টর্চের আলোটা সে চারিদিকে ঘুরিয়ে ফেলল। না, পিস্তল রেঞ্জের ভিতর জনমানব নেই। এবার পিছন ফিরে বলল, অরু, ওঠ, তোর চোট লাগেনি তো কোথাও? অরুন্ধতী ভাষা খুঁজে পায়, বলে, না, কিন্তু তোমার বুকে যে রক্ত। ও কিছু নয়। ডান দিকের দরজা খুলে এবার সে নেমে আসে। জলসায় ছবি তুলবে বলে শ্যামল ক্যামেরা নিয়েই বেরিয়েছিল। সেটা দারুণ কাজে লেগে গেল। ফ্ল্যাশ গান থাকায় অসুবিধে হলো না কিছু। 7-8টা ছবি তুলল সে। তারপর বোর্ড দিয়ে তথাকথিত ওস্তাদ লোকটাকে উল্টে দিল তার ছবি নেবে বলে। লোকটার বাঁ হাতে তখনও ধরা ছিল শ্যামলের রিস্ট ওয়াচ। তুলে নিল সেটা। লোকটার হিপ পকেটে একটা পিস্তল। আশ্চর্য, তাহলে সে ছোড়া বাগিয়ে ধরেছিল কেন? হঠাৎ কি সন্দেহ হলো শ্যামলের। লোকটার চশমাটা টেনে খুলে ফেলল, চাপদাড়িটাও। ক্যামেরার ফ্ল্যাশ গানে ক্ষণিক আলোয় বজ্রাহত হয়ে গেল শ্যামল। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারল না। লোকটা ইব্রাহিম, সেই আধা বাঙালি আধা বিহারি মস্তানটা, যার ধারণা দরখাস্তর ইংরাজি অ্যাম্প্লিফিকেশন। রাত প্রায় 12টা। থানা জনমানবহীন। বেঞ্চের উপর শুয়েছিল একটা কনস্টেবল। শ্যামলকে দেখে হুড়মুড় করে উঠে বসল। কি হয়েছে স্যার? স্যার, কি হয়েছে? আপনার বুকে রক্ত কেন? থানায় বড়বাবু আছেন? না স্যার। কেন, কি হয়েছে? শ্যামল জবাবদিহি করল না। পিছন ফিরতেই কনস্টেবলটা বললে, বড় দারোগা সাহেব গানের জলসায় গেছেন, বাড়িতেও নেই। শ্যামল বললে, ফার্স্ট এইডের বাক্সটা নিয়ে এসো তো। না, গুলিটা ওর বাম বাহুতে বিদ্ধ হয়নি। খানিকটা মাংস খুবলে নিয়ে তির্যক পথে বেরিয়ে গেছে। কনস্টেবলটা বুদ্ধিমান, আর কিছু প্রশ্ন করল না। সাহায্য করল প্রাথমিক চিকিৎসায়। ব্যান্ডেজটা বাঁধবার অবকাশে শ্যামল বললে, আর কাউকে ডেকে তোলো। তাকে ডিউটিতে রেখে তুমি জ্যোতিষবাবুকে খবর দাও। বলো যে আর্যভট্ট রোডে ক্যাপ্টেন লাহিড়ির বাড়ির কাছে 3টে ডেড বডি পড়ে আছে। ওদের থানায় তুলে নিয়ে আসতে হবে। আমি কাদের সাহেবের কোয়ার্টার্সে যাচ্ছি। সেখানে তার দেখা না পেলে সোজা চুঁচুড়ায় চলে যাব, ডিআইজি সাহেবের বাড়িতে। খবরটা তুমি জ্যোতিষবাবুকে জানিয়ে দিও। জ্যোতিষ সেন, 2nd অফিসার। কনস্টেবল বললে, এফআইআর দেবেন না? এখন নয়, ফিরে এসে। ঠিক আছে স্যার। খুন হয়েছে কারা, চিনতে পারলেন? জ্যোতিষবাবু চিনবেন। আমি চললাম। স্যার, আপনার গাড়ির সামনের কাজ তো চুরমার হয়ে গেছে। এই গাড়ি চলবে? খুব চলবে। শ্যামল উঠে বসল গাড়িতে। অরুকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে সে তৎক্ষণাৎ থানায় চলে এসেছিল। অরুর স্বনির্বন্ধ অনুরোধেও কর্ণপাত করেনি। ফার্স্ট এডেও নেয়নি তখন। ও বুঝতে পেরেছিল বাড়ির লোকজন জানবার আগেই কেটে পড়তে হবে, না হলে অনিবার্যভাবে দেরি হয়ে যাবে। নানান কৈফিয়ত, তাছাড়া এই রক্তাপ্লুত অবস্থায় দিদি হয়তো ওকে যেতেই দেবে না। অথচ রক্তাপ্লুত এই অবস্থাটার একটা এভিডেন্স পরে আবশ্যিক হয়ে পড়বে। থানার কোনো লোককে প্রত্যক্ষদর্শী করে রাখা ভালো। এমন অবস্থায় যখনও পোশাক বদলায়নি, ঘটনার অব্যবহৃত পরের অবস্থার বিষয়ে এজাহার দেবার মতো একজন লোক, সেটা বাড়ির লোক না হওয়াই বাঞ্ছনীয়। 3টে খুন সহজ কথা নয়। আত্মরক্ষার্থে সে গুলি চালিয়েছে, নিজের মান বাঁচাতে, বোনের ইজ্জত বাঁচাতে। কিন্তু এই তথ্যটা আদালতে প্রতিষ্ঠিত হওয়া চাই। অনেকগুলো ফটো নিয়েছে, তা হোক। ওর বিরুদ্ধে দুটি শক্তির কথা ও কিছুতেই ভুলতে পারছিল না। 1, যারা খুন হয়েছে তারা বিপক্ষ রাজনৈতিক দলের অনুগৃহীত মস্তান। 2, ইব্রাহিম লোকটা মুসলমান, কাদের সাহেবের স্নেহধন্য। কাদের সাহেব এই ব্যাপারটা কিভাবে নেবেন জানা নেই।
একটা কাফেরের হাতে ইব্রাহিমের মৃত্যু। কাদের সাহেবকে ঘটনাচক্রে বাসায় পাওয়া গেল। গানের জলসা থেকে সবেমাত্র ফিরে এসেছেন। ধরা চূড়া খুলে শয্যাগ্রহণ করেননি। ওই অবস্থায় শ্যামলকে দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। এ কি ব্যাপার? শ্যামল সংক্ষেপে ঘটনাটা বিবৃত করল। কাদের সাহেব গম্ভীর হয়ে গেলেন। শ্যামলের ক্ষতস্থান, রক্তাপ্লুত পাঞ্জাবি দেখলেন। টর্চ জেলে অ্যাম্বাসেডর গাড়িটাকেও অত্যন্ত দ্রুত পর্যবেক্ষণ করলেন। তার সামনের উইন্ডস্ক্রিন চূর্ণ বিচূর্ণ, ড্রাইভারের সিটের উপরে গাড়ির ছাদে একটা ফুটো। বললেন, আপনার রিভলভারটা দেখি। সেটাকেও পরীক্ষা করলেন। 3টে বুলেট ব্যয়িত হয়েছে, 3টি চেম্বার ভরা। জানতে চাইলেন, এ লাইসেন্স কার নামে? দিনুবাবুর? হ্যাঁ। আপনার কেরিয়ার লাইসেন্স আছে? হ্যাঁ, নিশ্চয়ই। কেন, আপনি জানেন না? চলুন, থানায় চলুন। আপনার এফআইআর এখনই লিখে নিতে হবে। ডেড বডি কালেক্ট করতে গাড়ি গেছে? আমি জানি না। আমি হরিনাথকে বলে এসেছি জ্যোতিষবাবুকে খবর দিতে। এতক্ষণে তিনি রওনা হয়ে গেছেন নিশ্চয়ই। রিভলভারটা দিন। সেটা তখনও কাদের সাহেবের হাতে। উনি বললেন, না, এটা এখন থানায় জমা থাকবে। থানায় চলুন, রসিদ লিখে দিচ্ছি। এটা একটা এভিডেন্স। শ্যামল থমকে গেল। বললে, কি বলছেন? এটা থানায় জমা থাকবে মানে? আপনি বুঝতে পারছেন যে ইব্রাহিম খুন হয়েছে? তার দলের লোকেরা এখন আমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। এই অবস্থায়, নিরস্ত্র অবস্থায়। আপনি ছুটি নিন, বাড়ি থেকে বার হবেন না। কিন্তু আমি এটা আপনাকে এখন ফেরত দিতে পারি না। উঠুন, জিপে উঠুন। যে জিপটাতে চড়ে উনি এইমাত্র জলসা থেকে ফিরে এসেছেন সেটা তখনও ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। শ্যামল বুঝল জিনিসটা অন্য খাতে বইছে। কাদের সাহেবের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক ওর কোনো কালেই ছিল না। থানার অন্যান্য প্রত্যেককে উনি নাম ধরে ডাকেন, তুমি বা তুই বলে সম্বোধন করেন। একমাত্র ব্যতিক্রম এই শ্যামল মাইতি। হেতুটা কি জানা যায়নি। শ্যামল স্ট্যান্ডিং এমএলএ দীনবন্ধু জানার দক্ষিণ হস্ত বলে নয় সম্ভবত। হেতুটা আরও গভীরে। কাদেরের আশঙ্কা ওই ছোকরার খুঁটি বাঁধা আছে আরও কোনো উপর মহলে। সেই অজ্ঞাত ব্যাপারটার জন্যই তিনি ওর সঙ্গে বরাবর একটা দূরত্ব রেখে চলতেন। শ্যামল বললে, আমার যা এজাহার তা আপনাকে মৌখিক জানিয়েছি। কাল সকালে আমি থানায় এসে লিখিত এজাহার দিয়ে যাব। এখন আমার অন্যত্র কাজ আছে। অন্যত্র মানে কোথায়? আমি চিনসুরা যাব এক্ষুনি, এই গাড়ি নিয়ে। কাদের দৃঢ় স্বরে বললেন, আই এম সরি মিস্টার মাইতি। প্রথমত, ওই গাড়িটাও একটা মারাত্মক এভিডেন্স। ওটা থানায় জমা থাকবে। থানায় এজাহার দেওয়ার পর আমি নিজে আপনাকে আমার জিপে করে বাড়ি পৌঁছে দেব। দ্বিতীয়ত, ইউ কান্ট লিভ দুর্গাপুর নাও। শ্যামল রুখে ওঠে। আপনি কি আমাকে মার্ডার চার্জে অ্যারেস্ট করতে চাইছেন? নিশ্চয়ই না, কিন্তু আপনাকে স্টেশন লিভ করতে বারণ করছি। আই এম সরি স্যার, আমাকে এক্ষুনি চুচুড়ায় যেতে হবে। আমার অর্ডার ডিফাই করে ওই গাড়ি নিয়ে? আমি গাড়িটা সিজ করতে চাই জেনেও? না, গাড়িটাকে আপনি সিজ করলে জিপটাকে দিন, কিন্তু আমাকে যেতেই হবে। আপনি আমার প্রথম প্রশ্নটার জবাব দেননি মিস্টার মাইতি। আপনার বসের অর্ডার ডিফাই করে? শ্যামল পূর্ণ দৃষ্টিতে ওর চোখে তাকালো। একটা সর্বনাশের ছায়া দেখতে পেল সেখানে। আব্দুল কাদের এতদিন পরে একটা সুযোগ পেয়েছেন। ওই ছোকরাকে এবার কবজা করতে চান। কে জানে কেসটাকে উনি অন্যভাবে সাজাতে চাইবেন কি না। অর্থাৎ শ্যামল নিজের জান বাঁচাতে বা বোনের ইজ্জত রাখতে এই হত্যাকাণ্ডটা করেনি, করেছে পলিটিক্যাল মোটিভ নিয়ে। যেহেতু ঠান্ডা মাথায় ভেবে দেখুন মিস্টার মাইতি, ইউ ক্যান ডিফাই ইউর বসেস অর্ডার্স। শ্যামল উত্তেজিত হয়নি, হয় না। মাথা ঠান্ডাতেই জবাব দিল, আমার উপায় নেই মিস্টার কাদের। আমি আপনার অর্ডার অমান্য করছি বাধ্য হয়ে, আপনার বসের অর্ডার তামিল করতে। তার মানে কি বলতে চাইছেন আপনি? এই মুহূর্তে আমাকে চুচুড়া যেতে হবে আমার স্পেশাল অ্যাসাইনমেন্টের জন্য। আমাকে যদি আটকে রাখেন কিংবা অ্যারেস্ট করেন তাহলে ইউ উইল জাস্ট বি ডিফাইং ইউর ওন বসেস অর্ডার্স। কাদের জ্বলন্ত দৃষ্টিতে নির্বাক তাকিয়ে রইলেন ওর দিকে। রিভলভারটা ফেরত দেবেন? নো। অল রাইট,
অ্যাজ ইউ প্লিজ। শ্যামল উঠে বসল তার ভাঙা অ্যাম্বাসাডারে। পরমুহূর্তেই মুখ ঘুরিয়ে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল গাড়িটা। নিষ্ফল আক্রোশে সেদিকে তাকিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন থানার বড় দারোগা। চুঁচুড়ায় ডিআইজি সাহেবের বাড়ির সামনে যখন গাড়িটা এসে দাঁড়ালো তখন রাত 2:30। ভেবেছিল নিদ্রার ব্যাঘাত ঘটিয়ে বড় সাহেবকে ডেকে তুলতে হবে। দেখা গেল ওর আশঙ্কা অমূলক। নিহারবিন্দু বাণুজ্যে জেগে আছেন। বাইরের ঘরেই টেবিল ল্যাম্প জেলে কী সব লিখছেন। ওর গাড়িটা গেটের সামনে এসে পৌঁছতেই দারোয়ান বিনা প্রশ্নে গেটটা খুলে দিল। ও গাড়িটা পার্ক করে নেমে এসেই দেখে নিহারবিন্দু দাঁড়িয়ে আছেন পৌটিকোতে ওর প্রতীক্ষায়। তার গায়ে একটা উলেন গাউন, মুখে পাইপ। রক্তাপ্লুত দেহে শ্যামল এগিয়ে এলো। যদিও তার পরনে ধুতি পাঞ্জাবি, শাল, পায়ে চপ্পল, তবু অ্যাটেনশন হলো সে। নিহারবিন্দু এগিয়ে এসে তার হাতটা ধরে প্রথমেই বললেন, হ্যাভ ইউ টেকেন ফার্স্ট এড? ইয়েস স্যার। তুমি শারীরিক সুস্থ? ইয়েস স্যার। তাহলে এসো, ঘরে এসে বসো। উইন্ডস্ক্রিনটা ভাঙা, তুমি ঠান্ডা হাওয়ায় একেবারে কালিয়ে গেছো। বসো। লাইক টু হ্যাভ এ ড্রিঙ্ক? হুইস্কি আর ব্র্যান্ডি? শ্যামল পায়ে পায়ে উঠে এসে বসল ও ড্রয়িং রুমের একটা চেয়ারে। বললে, নো স্যার, থ্যাঙ্কস। একটু গরম কফি? শিওর শিওর। বেল বাজিয়ে আরদালিকে ডেকে সেই মর্মে আদেশ দিয়ে ওর দিকে ফিরে বললেন, আমি মোটামুটি খবরটা জেনেছি। দুর্গাপুর থেকে ওরা রেডিও টেলিফোনে জানিয়েছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যার, আমি একটু ঘাবড়ে গেছি। আমার সিক্সথ সেন্স বলছে আমাকে বিপদে জড়িয়ে ফেলার একটা চেষ্টা হবে, অর্থাৎ সেলফ ডিফেন্সে নয়। আমি ইব্রাহিম আর তার দলের দুজনকে গুলি করেছি অন্য উদ্দেশ্যে, পলিটিক্যাল মোটিভেশনে। যেহেতু আমার ভগ্নিপতি। আই নো। কাদেরের উচিত ছিল তোমার রিভলভারটা সিজ করে আর একটা সার্ভিস রিভলভার ইস্যু করা। জিটি রোডে কেউ যদি যা হোক, তুমি নিরাপদে এসে পৌঁছেছ, এটাই বড় কথা। এখনই আমার কাছে বিস্তারিত বলতে পারবে না ইউ নিড সাম রেস্ট? না স্যার, আমি সুস্থই আছি। শুনুন। গরম দুপাত্র কফি ইতিমধ্যেই নামিয়ে রেখে গেছে খিদমতগার। সেটা পান করতে করতে শ্যামল আনুপূর্বিক ঘটনাটা বিস্তৃত করল। উপসংহারে বলল, বিশ্বাস করুন স্যার, লোকটাকে জীবিত অবস্থায় আমি চিনতেই পারিনি। ওর মুঠোয় ধরা ছিল আমার হাত ঘড়িটা। সেটা তুলে নিতে গিয়ে ওর মুখে টর্চের আলো ফেলেছিলাম। তখনই আমার মনে হলো ওর ফেস কাটিংটা চেনা চেনা। অন্ধকারে ওর গগলস আর দাড়িটা খুলে নেবার পরই একটা ফটো নিলাম। ফ্ল্যাশ ক্যানের আলোয় চিনতে পারলাম যে লোকটা ইব্রাহিম। কিন্তু এখনও আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। বাট হোয়াই? কেন? স্যার, ইব্রাহিম আধা বাঙালি আধা বিহারি, অথচ পরিষ্কার বাংলাতে কথা বলছিল আমার সঙ্গে। ইব্রাহিম ইংরাজি জানত না, অথচ নির্ভুল উচ্চারণে আমাকে হুকুম করেছিল হেডলাইট অফ করে দিতে, কিবোর্ড থেকে চাবিটা বার করে নিতে। ওর সঙ্গী যখন বলেছিল পিছনের দরজাটা লক করা, তখন ইব্রাহিম বলেছিল আই সি। আমাকে খোলাখুলি বলো তো শ্যামল, তুমি কেন মনে করছো কাদের তোমাকে মার্ডার চার্জে ফাঁসাতে চাইছে? শ্যামল ইতস্তত করল না, বললে, দুটো কারণ স্যার। 1 নম্বর, আমার মনে হয়েছিল ইব্রাহিমের দলটার উপর কাদের সাহেবের একটা সফট কর্নার আছে। কারণটা আমি জানি না, কিন্তু সেই পিডাব্লিউডির সিমেন্ট চুরির ব্যাপারে যে ফলস চার্জে ইব্রাহিম খালাস পেয়ে গেল। ওকে বাধা দিয়ে নিহারবিন্দু বললেন, ফর ইউর ইনফরমেশন শ্যামল, কোর্ট ইন্সপেক্টর বার্গলারির চার্জ এনেছিল কাদেরের সাজেশন অনুযায়ী নয়, আমারই নির্দেশে। কেন স্যার? কেন তা আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। কিন্তু তুমি দুটো হেতুর কথা বলেছিলে। দ্বিতীয়টা যেহেতু ইব্রাহিম লোকটা মুসলমান, একজন কাফেরের হাতে। এবার ওকে মাঝপথে থামিয়ে দিয়ে ডিআইজি বার্ডওয়ান বলে ওঠেন, ফর ইউর ইনফরমেশন শ্যামল, যে লোকটা তোমার হাতে প্রথম খুন হয় সে মুসলমান নয়, হিন্দু। ও ইব্রাহিম নয়? হ্যাঁ, ও ইব্রাহিমই। দুর্গাপুরে তার সেটাই ছিল নাম আর পরিচয়। আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে ওর 78 শতনাম আছে। তবে লোকটা হিন্দু। তুমি তার 2-1টা নাম জানো।
তার একটা হচ্ছে বিশ্বনাথ পাল আর একটা শিশু পাল। শ্যামল বজ্রাহত। দীঘা ট্যুরিস্ট লজের কম্পাউন্ডে ঢুকেই নজর হলো অনেকগুলি গাড়ি পার্ক করা। শনি রবি ভিড় লেগেই থাকে, বিশেষ এখন সিজন টাইম। গাড়িটা পার্ক করে শুধু অ্যাটাচি কেস হাতে কুণাল এগিয়ে গেল কাউন্টারের দিকে। রিজার্ভেশন কাউন্টারে বসেছিল যে ছেলেটি, সে ইংরেজিতে বলল, অত্যন্ত দুঃখিত স্যার, একটা ঘরও খালি নেই। কুণাল হাসতে হাসতে সাদা বাংলায় বললে, আছে ভাই আছে, ডাবল বেডের একটা ঘর সবরীর প্রতীক্ষায় আমার ধ্যান করছে। মানিব্যাগ খুলে কনফার্মেশন লেটারটা বাড়িয়ে ধরে বললে, আমি অ্যাকাউন্ট পেই চেকে আগাম দিয়েছি, চেকটা ক্যাশ হয়েছে, রিজার্ভেশন কনফার্মও হয়েছে। আমাকে কি ভাগো বললেই ভাগবো? ও আই এম সরি স্যার, আপনি ডক্টর মুখার্জি? না মানে আপনার তো সস্ত্রীক আসার কথা ছিল। হ্যাঁ, উনি পরের গাড়িতে আসছেন, এখনই হয়তো গাড়িটা এসে পড়বে। এই কার্ডটা বোর্ডে আটকে নিন। কত নম্বর ঘর? ছেলেটা দোতলায় 3 নম্বর ঘরের চাবিটা হস্তান্তরিত করল। ডক্টর অনিল মুখার্জির নামাঙ্কিত ভিজিটিং কার্ডটা নেম বোর্ডের চিহ্নিত খোপে আটকে দিল। পেজ বয় ওর অ্যাটাচি কেসটা হাতে পিছনে দাঁড়িয়েছিল, বললে, আসুন স্যার। কুণাল পিছন ফিরতেই কাউন্টারের ছেলেটি বললে, জাস্ট আ মিনিট মিস ডক্টর মুখার্জি, আপনার বন্ধু ইতিমধ্যেই 2বার খোঁজ করে গেছেন। বন্ধু? কুণালের হাত পা অবশ হয়ে আসে। এখানে কি আবার ওর বন্ধু? কোনো রকমে শুধু বললে, আপনি কার কথা বলছেন? ডক্টর শ্রীবাস্তব? আপনারা তো পাশাপাশি 2খানা ঘর বুক করেছিলেন, ওরা কালই এসেছেন। সর্বনাশ! ছেলেটি পায়রা খোপের ভিতর দিয়ে একটা হাত চিঠি বার করে বাড়িয়ে ধরে। কুণাল হাত বাড়িয়ে চিঠিখানা নেয়। সে তখন দরদর করে ঘামছে। ভাগ্য ভালো, চিঠিতে লেখা আছে, ডক্টর মুখার্জি, দেখা হলো না, আমি আজই চলে যাচ্ছি, কলকাতায় পৌঁছে ফোন করব। কুণালের ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ে। জানতে চায়, ওরা কি চেক আউট করে চলে গেছেন? হ্যাঁ স্যার, ঘন্টা 2 আগে, ডক্টর এবং মিসেস শ্রীবাস্তব। কি দারুণ কান ঘেঁষে বেঁচে গেল। রাখে কেষ্ট, মারে কে। কুণাল খুবই দুঃখিত ভঙ্গিতে বলল, ইস, মাত্র 2 ঘন্টার জন্য দেখা হলো না। জরুরি কাজ ছিল শ্রীবাস্তবের সঙ্গে। বাই দ্য ওয়ে, আজ কি তিথি? স্যার, কি তিথি তা তো জানি না। কেন বলুন তো? না মানে জোয়ারটা কখন আসবে? দীঘাতে জোয়ারের সময় স্নান করার তো আনন্দ। আমি ঠিক জানি না স্যার, তবে জেনে নিয়ে আপনাকে জানাতে পারি। ফোন করব? কোথায়? এই ঠিক পাশের বাড়িটাই হচ্ছে মেরিন রিসার্চ ইনস্টিটিউট, ওরা বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি পরে জেনে নেব। ঘরে গিয়ে মালপত্র রেখে আবার 1 দফা স্নান করল। ঘড়িতে দেখল বিকেল 4:10। রুম সার্ভিসের বেয়ারা জানতে চাইল ওর আর কিছু চাই কি না। একতলায় ডাইনিং রুম আর বার আছে, নজর হয়েছিল কুণালের। কিন্তু এখন কিছু খাবে না সে। সবার আগে জেনে নেওয়া দরকার জোয়ার ভাটার ব্যাপারটা। একটা দিন সে থাকবে, এর মধ্যে এভটাইড 2বার আসার কথা। সেটা একটা অজ্ঞাত ফ্যাক্টর। তার ওপরেই সমস্ত পরিকল্পনাটা চোখে ফেলতে হবে। খড়গপুর থেকে আসার পথেই সে 1 সেট টুথব্রাশ, পেস্ট, শেভিং সেট ইত্যাদি কিনে এনেছে। আর কিনেছে একটা ভারী লোহার চেন, হাতি বাঁধা শৃঙ্খল, ঢালাই লোহার, অন্তত 7 কেজি ওজন। ব্যবস্থাপনার ত্রুটি নেই কিছু। হলিডে হোমটা কোথায় খুব সাবধানে জেনে নিতে হবে। অরুর সেই 2টি বান্ধবী যারা চায়ের দোকানে ওকে দেখেছিল, তাদের সঙ্গে যেন কোনো ক্রমেই দেখা না হয়ে যায়। একটা সানগ্লাস পরল। খড়গপুর থেকে একটা হ্যাটও কিনে এনেছে বুদ্ধি করে, সেটাও মাথায় পড়ল। ওতে মুখটা বেশ কিছু আড়াল থাকে। এবার সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। প্রথমেই পাশের বাড়ি মেরিন রিসার্চ ইনস্টিটিউট। যাবার সময় কাউন্টারে কেউ নেই দেখে নেম বোর্ড থেকে ভিজিটিং কার্ডখানা তুলে নিল। ঠিক ওই 4:10 ঘরে তালা দিচ্ছিল ইন্সপেক্টর শ্যামল মাইতি, হোটেল ব্লু ভিউতে। হোটেলটা নতুন হয়েছে সমুদ্রের ঠিক ওপরেই। কলকাতা দীঘা বাসগুলো যেখানে থামে তার খুব কাছাকাছি। কলকাতা থেকেই একটা ডাবল বেডরুম বুক করেছিল। এসেছে সস্ত্রীক বেড়াতে।
ছুটি নিয়ে, সঙ্গে ওর 2 বছরের একটা বাচ্চা। দারুণ দুরন্ত, কাজ কাজ আর কাজ, হাঁপিয়ে উঠেছিল সে। শ্যামার অভিযোগও জমে উঠেছিল বহুদিন ধরে, কোথাও তো 2 দিনের জন্য বেড়াতে নিয়ে যাও না। বাচ্চাটাকে ট্যাঙ্কে তুলে নিয়ে ঘরের চাবি দিয়ে নেমে এলো শ্যামল। পাশের 3টি ঘরই তালাবন্ধ, তার মানে হালদার মশাই ইতিপূর্বেই সপরিবারে বার হয়ে গেছেন। এখানে এসে আলাপ হয়েছে ভদ্রলোকের সঙ্গে। সপরিবারে এসেছেন হালদার মশাই বাগবাজার থেকে, স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, ছেলের বউ, পাশাপাশি 3খানা ঘর নিয়েছেন। শ্যামাকে বললে, আর একটু রোদ পড়ে গেলে তারপর বের হলেই তো চলতো, বারান্দায় বসেই তো সমুদ্র দেখা যায়। ও চলো না বে ক্যাফের দিকে যাই, এখানে ভালো মাদুর পাওয়া যায় শুনেছি। নির্মলাদি বলেছেন বে ক্যাফের কাছাকাছি বিকেলবেলায় ওরা বসে। খোদায় মালুম কে ওর নির্মলাদি, বোধহয় মিসেস হালদার। শ্যামল আর কথা বাড়ায় না, বড় রাস্তা ধরে চলতে থাকে মাদুরের সন্ধানে। শ্যামল বেচারির বিবাহিত জীবন খুব সুখের নয়। এক সহকর্মীর কন্যাকে বিবাহ করেছে, দেখে পছন্দ হয়েছিল তার। ওর বউ মোটামুটি সুন্দরী, ঘরকন্যার কাজ জানে, রান্নার হাতও ভালো। কিন্তু একটিমাত্র দোষেই শ্যামলের জীবন বিস্ময় করে তুলেছে। এমনটা যে ঘটতে পারে তা বিয়ের আগেও ও টের পায়নি, পাওয়ার কথাও নয়। শ্যামা প্রচণ্ড সন্দেহপাতী। সবসময় তার ধারণা ওর স্বামী অন্য মেয়ের সঙ্গে লুকিয়ে প্রেম করছে। ক্রমাগত কর্তাকে সে চোখে চোখে রাখে। শ্যামলের বিয়েতে অরুন্ধতী যেতে পারেনি, যদিও নিমন্ত্রণপত্র ছাড়াও হাত চিঠি পেয়েছিল। সেই সময় ও ছিল অসুস্থ, টাইফয়েডে ভুগছিল। পরেও যোগাযোগ করতে পারেনি, কারণ বিয়ের পরে শ্যামল বদলি হয়ে যায় উত্তরবঙ্গে। চিঠিপত্রে যে যোগাযোগ রাখবে তারও উপায় নেই। শ্যামল ওকে সব কথাই খোলাখুলি জানিয়েছিল। লিখেছিল, বউ কেমন হয়েছে জানতে চেয়েছিলি, তাই জানাচ্ছি। এমনিতে বেশ ভালো, যত্নআত্তি করে, লেখাপড়া বিশেষ করেনি, ক্লাস 8 পর্যন্ত বিদ্যে। তা তোর নদাই বা কি এমন পণ্ডিত, গাঁয়ের মেয়ে, অন্তত গানটা যদি জানতো তবু ডুগি তবলায় তাল দিতে পারতুম। আমারই এক সহকর্মীর কনিষ্ঠা কন্যা, ভদ্রলোক রিটায়ার করেছেন। এমনভাবে ধরে পড়েছিলেন যে না করতে পারলাম না। আর তুইও তো বলেছিলি আমাকে সংসার পাততে। সবই ভালো, কিন্তু একটা মারাত্মক দোষ আছে, দারুণ সন্দেহবাতিক। কোনো বন্ধু স্ত্রীর সঙ্গে হেসে কথা বলার জো নেই। তোর কথা ওকে বলিনি, তুই চিঠি দিলে আমার অফিসের ঠিকানায় দিবি। বাড়ির ঠিকানায় যারা লেখে তাদের চিঠিও খাম খুলে পড়ে, আবার আঠা দিয়ে এঁটে রাখে, যেন পুলিশের চোখে ফাঁকি দেওয়া যায়। কিন্তু কি করব বল, এই একটা মানসিক রোগ। গান বাজনার চর্চাটা রেখেছিস তো, ওটা কিন্তু ছাড়িস না অরু। আর সেই লেকের ধারে দেওয়া প্রতিশ্রুতিটা কোনো দিন ভুলিস না। যখনই তোর প্রয়োজন হবে আমাকে স্মরণ করিস। ইতি, ভাগ্যহীন তোর নদা। ওরও এই চিঠি পেয়ে সংক্ষিপ্ত জবাব দিয়েছিল ওর অফিসের ঠিকানায়। অনুরোধ করেছিল এরপর যেন চিঠিপত্রের আদান প্রদান বন্ধ করা হয়। লিখেছিল, হতে পারে নবৌদি সন্দেহবাতিক। তোর বন্ধু স্ত্রীর সঙ্গে হেসে কথা বললে সে অহেতুক অভিমান করে। কিন্তু নদা, এই শেষ চিঠিতে স্বীকার করছি তুই জবাব দিবি না। এই ভরসাতেই জানাচ্ছি, আমি সেদিন ভুল করেছিলুম রে। বোকা মেয়েটা সেদিন বুঝতে পারেনি কেন তার নদা তার মামিমাকে অমন অদ্ভুত একটা প্রস্তাব দিয়েছিল। বয়স বেড়েছে হয়তো, তাই এখন বুঝতে পারছি। কিন্তু যে ভুল শোধরানো যাবে না তার জেদ টেনে জীবনকে আরও জটিল করার কোনো মানে হয় না। চিঠির জবাব দিস না, তবে তোর অনুরোধটা নিশ্চয়ই রাখব। কিন্তু সেটা তুই অনুরোধ করেছিস বলে নয়। তেমন চরম বিপদের মুহূর্তে আর কারোর কথা আমার কিছুতেই মনে পড়বে না রে নদা। ইতি, তোর হতভাগিনী অরু। তারপর দুজন দুজনের কাছ থেকে হারিয়ে গেছে। চিঠিপত্র আদান প্রদান বন্ধ। রোডস ডাকবাংলোর মুখে ডান দিকে বাঁক নেবার সময় হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল শ্যামল। একটা গাড়ি ঢুকে গেল মেরিন রিসার্চ ইনস্টিটিউটের ভিতর। অ্যাম্বাসেডর গাড়িতে একক যাত্রী, সে নিজেই চালাচ্ছে। মাথায় ফেল্ট হ্যাট, চোখে কালো চশমা। কিন্তু লোকটা কে? আশ্চর্য, এতটা সাদৃশ্য।
সাদৃশ্যই বা কেন? হয়তো লোকটা সত্যিই কুণাল চক্রবর্তী। দীঘাতে এসেছে, হয়তো বেড়াতে, কিংবা কে জানে হয়তো বিজনেস ট্রিপে, কোনো মক্কেলের হোটেল ডিজাইন করতে। চিন্তাটা মন থেকে সরিয়ে ফেলল। গাড়ির নম্বরটা কিন্তু অভ্যস্ত চোখে সে দেখে নিয়েছে। পায়ে পায়ে ওরা এগিয়ে গেল বিচের দিকে। অনেক দরদাম করে শ্যামা একখানা মাদুর কিনল, সেটাকেই বিছিয়ে বসল সমুদ্রবেলায়। সপরিবার হালদার মশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। শ্যামা বেশ জমিয়ে নিয়েছে। শ্যামলের মনের কোণায় কোথায় যেন একটা কাঁটা খিঁচখিঁচ করছে। কুণাল চক্রবর্তী দীঘাতে কেন? তার চেয়েও বড় কথা, সে একা কেন? জীবনের যে পর্যায়টা ভুলে গিয়েছিল, হঠাৎ তারা যেন ভিড় করে ফিরে আসতে চাইছে। ওই ছেলেটাই কালবৈশাখী ঝড়ের মতো এসে একটা সংসারকে ছাড়খাড় করে দিয়ে গেল। দুর্ঘটনা না ঘটলে শ্যামল নিশ্চয়ই অরুকে বিয়ে করার প্রস্তাবটা তুলতে পারত না। কিন্তু হয়তো তৃপ্তি পেত অরুকে সুখী জীবনযাপন করতে দেখলে। মামার হৃদরোগের আক্রমণও পরোক্ষভাবে ওই ঘটনারই পরিণাম। আদরের ভাগ্নিটার সর্বনাশ তিনি সহ্য করতে পারেননি। আর আশ্চর্য ওই অরু মেয়েটা, কেন সে ডিভোর্স দিল না কুণালকে? শুধু তাকে শাস্তি দিতে? নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ? নাকি মেয়েটা ভেবেছিল কুণাল যে মুহূর্তে দীনবন্ধু জানার ভাগ্নি জামাই থাকবে না, সেই মুহূর্ত থেকেই তার জীবন সংশয়? ওই সঙ্গেই মনে পড়ল ওই আগুন বরণ ছেলেটার কাছে শ্যামল প্রতিশ্রুতিবদ্ধ। ওর ওই নাকটা থেঁতলে দেওয়ার প্রতিজ্ঞা করা আছে। সেটা মুলতবি রাখা আছে দীর্ঘ 4 বছর। আরও মনে পড়ল অরুর সাবধান বাণী, ও তোকে রীতিমতো ভয় পায় রে নদা। তোর ভয়ে ও একটা পিস্তলের লাইসেন্স করিয়েছে, সব সময় সেটা পকেটে রাখে। সেটা অবশ্য শ্যামল গ্রাহ্য করে না। এই খেলার এই নিয়ম, দুপক্ষেরই সমান সুযোগ চোর পুলিশ খেলায়। সেবার শিশুপালের হিপ পকেটেও ছিল আগ্নেয়াস্ত্র। আচ্ছা, তা সত্ত্বেও ইব্রাহিম ছোড়া হাতে এগিয়ে এসেছিল কেন? একটাই হেতু, যাতে মাঝে মাঝে শালাবাবুকে সেই ছোড়ার তীক্ষ্ণ ভাগ দিয়ে খোঁচাতে পারে। বিন্দু বিন্দু রক্তক্ষরণ হতে দেখলে শ্যামল মনোবল হারিয়ে ফেলবে এই আশায়। ইব্রাহিম আশা করেছিল দুরন্ত ভয়ে শ্যামল অরুকে গাড়ি থেকে নামিয়ে দেবে। প্রাণ ভয় ভীত শ্যামলের চোখের সামনে অরুকে বেইজ্জত করার পরে সেই রক্ত সন্ধ্যার দাগামার মতো পৈশাচিক উল্লাসে ইব্রাহিম তার ছোড়াটা আমূল বিদ্ধ করে দিত শ্যামলের বুকে। শিশুপাল বোধ করি স্বপ্নেও ভাবেনি আদ্যির পাঞ্জাবির পকেটেও রিভলভার থাকতে পারে। হঠাৎ শ্যামাকে বললে, এই, তুমি এখানে থাকো, আমি একটু ঘুরে আসছি। না না, তুমি কোথায় যাচ্ছ? আরে আমি সিগারেট কিনতে যাচ্ছি, যাবো আর আসবো। খোকন থাকলো তোমার কাছে? হালদার মশাই বললেন, কিচ্ছু চিন্তা নেই মশাই, সূর্যাস্ত পর্যন্ত আমরা নিশ্চিত আছি। হনহনিয়ে রাস্তাটুকু পার হয়ে এলো। হাত ঘড়িতে দেখল 4:45। ও যখন মেরিন রিসার্চ ইনস্টিটিউটে ঢুকলো তখন দপ্তর বন্ধ হচ্ছে। অফিসার ইনচার্জ তখনও ছিলেন। নেমপ্লেটে নামটা দেখে বুঝে নিল উনি ম্যাড্রাসি, মিস্টার ত্রিলোকন। শ্যামল তার পুলিশি শনাক্তিকরণ কার্ডটা দেখিয়ে ইংরেজিতে বললে, একটু বিরক্ত করতে বাধ্য হচ্ছি। ভদ্রলোক পরিষ্কার বাংলাতে বললেন, বিলক্ষণ, জনগণের সেবাই তো আমাদের ব্রত। শ্যামল ওর ভিজিটার্স চেয়ারে বসতে বসতে বললে, বাহ, আপনি চমৎকার বাংলা বলেন তো। উপায় কি, একটি বঙ্গললনার পানি পীড়ন করায় সৌভাগ্য লাভ করেছি। বলুন। শ্যামল কাজের কথায় আসে। আচ্ছা, এই মিনিট 15-20 আগে আপনার কাছে মিস্টার কুণাল চক্রবর্তী এসেছিলেন, তিনি কোথায় উঠেছেন বলতে পারেন? মিস্টার কুণাল চক্রবর্তী? না না, আই এম সরি, ওই নামের কাউকে তো আমি চিনি না। এই তো একটু আগে একটা স্কাই ব্লু রঙের অ্যাম্বাসেডারে, খুব ফর্সা রং, অ্যাবাউট 35-40 বয়স হবে, চোখে সানগ্লাস। আই সি, না না না, তার নাম তো কুণাল চক্রবর্তী নয়, ডক্টর অনিল মুখার্জি। আপনার পরিচিত? হ্যাঁ, উনি একটা মেটাল অ্যান্ড অ্যালয় ফ্যাক্টরির ইনস্টলেশন ইঞ্জিনিয়ার। ও, কতদিনের পরিচয়? না না, মানে আজকেই প্রথম দেখলাম ওকে।
তবে ওর বন্ধু শ্রীবাস্তব আমার ক্লাসমেট। কেন বলুন তো? তাহলে উনি যে কে চক্রবর্তী নন এ মুখার্জি তা কেমন করে জানলেন? আপনি মশাই টিপিক্যাল পুলিশ অফিসার। কেমন করে আবার জানবো? উনি ওনার ভিজিটিং কার্ড দেখালেন, ওর কলিগ শ্রীবাস্তবের খোঁজ করলেন। আপনার কাছে তার খোঁজ করবেন কেন? আরে কি আশ্চর্য, ওদের দুজনেরই তো একসঙ্গে দীঘা বেড়াতে আসার কথা ছিল। এসেছেনও, তবে একদিন আগু পিছু। ওর ভিজিটিং কার্ড দেখে আমি যখন বললাম আপনাদের কোম্পানিতে আমার এক সহপাঠী চাকরি করে শ্রীবাস্তব, তখনই উনি বললেন শ্রীবাস্তব কাল এসেছিল, আজ চলে গেছে, একটুর জন্যই দেখা হয়নি। তখন আমি বললাম যে হ্যাঁ আমার সঙ্গে দেখা করে গেছেন। কিন্তু এত সব কথা আপনি জানতে চাইছেন কেন বলুন তো? আপনি তো মিস্টার চক্রবর্তীকে খুঁজছেন, ডক্টর মুখার্জিকে তো নয়। হ্যাঁ তা ঠিক, কিন্তু দুজনের চেহারায় আশ্চর্য সাদৃশ্য। একটু আগে উনি যখন ড্রাইভ করে ঢুকছিলেন তখন এক ঝলক দেখেই আমার মনে হয়েছিল উনি মিস্টার কে চক্রবর্তী। ও জাস্ট আ কোইন্সিডেন্স, উনি ডক্টর অনিল মুখার্জি। সরি টু ডিস্টার্ব ইউ, আমারই ভুল হয়েছে। শ্যামল উঠে দাঁড়ায়। মিস্টার ত্রিলোকন বললেন, এ বিষয়ে সন্দেহ নেই, উনি নিঃসন্দেহে অনিল মুখার্জি, তবে ডক্টর মুখার্জি কিনা আমার সন্দেহ আছে। কেন এই কথা আপনি বললেন কেন? মেটাল করেশন সম্বন্ধে আমাদের কিঞ্চিত টেকনিক্যাল আলোচনা হলো কি না? বুঝলাম না। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডক্টরেট, মেটাল অ্যান্ড অ্যালয় নিয়ে যার কারবার, সে মেটাল করেশনের রুডিমেন্টারি ব্যাপারগুলোও জানে না। আপনার তাই মনে হলো? শ্যামল সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে ধরে। নো থ্যাঙ্কস, আমি স্মোক করি না। শ্যামলের মন সন্দেহবাতিক, প্রশ্ন করে, আচ্ছা উনি কেন এসেছিলেন? ওর বন্ধু শ্রীবাস্তবের খোঁজে? আরে না, শ্রীবাস্তব যে আমার ক্লাস ফ্রেন্ড, সে যে আজ সকালে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এসব তো উনি কিছুই জানতেন না। ও, তাহলে সাক্ষাৎকারের উদ্দেশ্য কি? লোহায় কি করে মরচে পড়া ঠেকানো যায়? না তাও নয়, সেটাও একটা রহস্য। আমার কাছে ট্যুরিস্টরা প্রায়ই জানতে আসে জোয়ার কখন আসবে, হাই টাইড কখন ম্যাক্সিমাম। সেটা স্বাভাবিক, জোয়ারের সময় তো স্নানের আনন্দ, উনিও তাই জানতে এসেছিলেন। তাহলে রহস্যটা আবার কোথায়? রহস্য এটাই যে উনি জোয়ার কখন তুঙ্গে এটা জেনেই কিন্তু সন্তুষ্ট হলেন না, জানতে চাইলেন এভ টাইড কখন ম্যাক্সিমাম। তার মানে ভাঁটা কখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। তা জেনে ডক্টর মুখার্জির কি লাভ? সেটাই তো রহস্য। আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন নিছক কৌতূহল। শ্যামল নিজের সিগারেটে অগ্নিসংযোগ করে বললে, তা এভ টাইড আজ কখন ম্যাক্সিমাম? আপনিও তো ওই বিচিত্র প্রশ্নটা করছেন, ভাঁটা কখন চূড়ান্ত, কেন? শ্যামল শ্রাগ করে বললে, নিছক কৌতূহল। আজ রাত 10:32, তারপরেই সমুদ্র আর পেছবে না, এগোবে। থ্যাঙ্কস। শ্যামল ঘড়িতে দেখল 5:11। বে ক্যাফের দিকে ফিরে চলল সে আবার। অন্তর্লীন চিন্তাতে সে মগ্ন হয়ে পথ চলছিল। ব্যাপারটা কি হতে পারে? লোকটা অনিল মুখার্জি না কুণাল চক্রবর্তী? ওই মাদ্রাজি অফিসারটি মেটাল করেশন সম্বন্ধে ওয়াকিবহল। তার মনে হয়েছে আগন্তুক সে প্রয়োগবিদ্যার রুডিমেন্টারি তথ্যগুলোও জানেন না, অথচ ডক্টর মুখার্জি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেটাল অ্যান্ড অ্যালয় কোম্পানির অফিসার। দ্বিতীয়ত দুজনের চেহারায় আশ্চর্য সাদৃশ্য। তৃতীয়ত ওই প্রশ্নটা, দীঘায় ওই দিন এভটাইড কখন ম্যাক্সিমাম। এই প্রশ্নটার জবাব কেন জানতে চাইলেন ওই ভদ্রলোক? অনিল মুখার্জি অথবা কুণাল চক্রবর্তী? আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি আজকের পর্বটিও আপনাদের ভালো লাগলো। ক্রমশ রহস্য ঘনিয়ে উঠেছে। নেক্সট এপিসোড নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা প্রথম এসেছেন আজকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।